সবাইকে আবারও অভিনন্দন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 17তম পর্বে। পাঠটি করে শোনাচ্ছি আমি ফারজানা আহমেদ। আগামীকাল বকুলের গায়ে হলুদ জাতীয় অনুষ্ঠানের আগের দিনটি যেমন জমজমাট হওয়া উচিত তেমন লাগছে না। বকুলের মনে হলো সবাই কেমন যেন গা ছেড়ে দিয়েছে। মুনা আপা যথারীতি অফিসে গিয়েছে। আজ অফিসে না গেলে কি হতো? বাবু রান্নাঘরে ভাত নিয়ে বসেছে, সেও বোধহয় স্কুলে যাবে। কি আশ্চর্য, এত বড় উৎসবের ঠিক আগের দিনটিতে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। যেন গায়ে হলুদ খুব সাধারণ ব্যাপার, এ বাড়িতে রোজই এরকম একটা উৎসব হচ্ছে। বকুল বেশ মন খারাপ করে রান্নাঘরে গেল। ইতস্তত করে বলল, স্কুলে যাচ্ছিস বাবু? তোরা সবাই যদি যে যার ধান্দায় বেরিয়ে যাস তাহলে ঘরের কাজগুলি কে করবে? ঘরের কি কাজ? বকুলের কান্না পেয়ে গেল। কাল তার গায়ে হলুদ, আর আজ বাবু বলছে ঘরের কি কাজ? কত কিছু করে লোকজন, ঘর সাজায়, কলা গাছ পোতে, কি রান্না হবে তার লিস্ট করে। তার বেলায় কিছুই হচ্ছে না। প্রথম দিকে বাবা খানিক উৎসাহ দেখিয়েছেন, এখন তার উৎসাহ নেই। আজ অফিসে যাবার সময় মুখটা এমন গম্ভীর করে রাখলেন। বকুলের সঙ্গে দেখা হলো, কিন্তু একটি কথাও বললেন না। তার মানে কি এই যে বকুলের বিয়েটা কেউ পছন্দ করছে না? বাবু হাত ধুতে ধুতে বলল, কি কাজ বললে না? বকুল মুখ কালো করে বলল, কোনো কাজ নেই। কাজ আবার কি? কিছু আনতে হলে বলো। আনতে হবে না কিছু। বকুল তার ঘরে চলে গেল। সে আজ সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। 3টা গল্পের বই হাতে আছে। একটা বইয়ের নাম এক বৃত্তে দুটি ফুল। খুব নাকি ভালো বই, টিনা ভাবির মতে অসাধারণ বই। টিনা ভাবির কথায় তেমন গুরুত্ব অবশ্যই নেই। সে অতি অখাদ্য বইকেও মাঝে মাঝে বলে অসাধারণ। 10 পাতা পড়বার পর বকুলের মনে হলো সে কি পড়ছে তা নিজেই বুঝতে পারছে না। এলোমেলো হয়ে যাচ্ছে, মন বসছে না। বাড়িতে কোনো লোকজন নেই। সে কাজের মেয়েটি ছিল, সে পরশুদিন মুনা আপার 2টি শাড়ি চুরি করে পালিয়েছে। কেমন নির্জন চারদিক। বকুলের গা ছমছম করতে লাগলো। তার শ্বশুরবাড়ি নিশ্চয়ই এমন নির্জন থাকবে না। চারপাশে লোকজন থাকবে। সেটা হবে একটা হইচইয়ের বাড়ি, আনন্দের বাড়ি। অদেখা সুখ ও আনন্দের কথা ভাবতে ভাবতে বকুলের চোখ ভিজে উঠল। দরজার কড়া নড়ছে। বকুল উঠে গিয়ে দরজা খুলতে ইচ্ছে হচ্ছে না। কোনো ভিখিরি নিশ্চয়ই। আজকাল ভিখিরিরা খুব গম্ভীর ভঙ্গিতে দরজায় কড়া নাড়ে, কলিং বেল টিপে ভিক্ষা চায়। কড়া নেড়েই যাচ্ছে। এ ভিখিরি নয়। বকুল চোখ মুছে দরজা খুলল। টিনা ভাবি একটি বিরাট প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। ঘুমোচ্ছিলে নাকি? 1 ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি। চোখ লাল কেন? বকুল জবাব দিল না। টিনা বিরক্ত হয়ে বলল, বাড়িঘরের এই অবস্থা কেন? এটাকে তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন তোদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে। যা, ময়দার লেই তৈরি কর। কেন? কেন কি? ঘর সাজাবো। কেন, তোরা কিছু করবি না? কাগজ নিয়ে এসেছি। কাছে আছে ঘরে? জি আছে। বের কর। বাবু কোথায়? স্কুলে। আজকের দিনটা স্কুলে না গেলে হতো না? কী সব অদ্ভুত ভাই বোন তোর। নিজের বিয়ের জন্য রঙিন কাগজের মালা বানানো খুব অস্বস্তির ব্যাপার, কিন্তু উপায় নেই। টিনা ভাবি ছাড়বে না। মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন রে বকুল? কিছু ভালো লাগছে না ভাবি। বিয়ের ঠিক আগে এরকম হয়, হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। ভয়টা কেটে যায় বিয়ের রাতেই। এই বলে টিনা মিটিমিটি হাসতে লাগলো। বকুল, কি? তোকে কিছু কায়দা কানুন শিখিয়ে দেব, বুঝলি? কি কায়দা কানুন? বলবো। এত ব্যস্ত কিসের? থাক ভাবি, কিছু বলতে হবে না। কায়দা কানুন শিখতে চাই না। বকুল উঠে দাঁড়ালো। টিনা বলল, যাচ্ছিস কোথায়? চা নিয়ে আসি। তুমি তো আবার মিনিটে মিনিটে চা খাও। চায়ে চুমুক দিতে দিতে টিনা প্রথমে যে কথাটি বলল সেটা হচ্ছে, বিয়ের রাতে তোর বর যখন প্রথমে তোর গায়ে হাত দেবে তখন ইলেকট্রিক শক খাবার মতো লাফিয়ে উঠবি না, বুঝলি? বকুল অন্যদিকে তাকিয়ে রইল। এই জাতীয় কথাবার্তা শুনতে অস্বস্তি লাগে, আবার সেই সঙ্গে ভালোও লাগে। সে এরকম কেন? সে কি খারাপ মেয়ে? বকুলের বুক হু হু করতে লাগলো। মোনা ভেবে রেখেছিল আজ লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করবে, তারপর সে ঘরে ফিরে আসবে। সেটা সম্ভব হলো না। সিদ্দিক সাহেব তাকে ডেকে এক গাদা কাজ দিয়ে শান্ত গলায় বললেন, যেভাবেই হোক আজ 5টায় শেষ করে দেবেন। পারবেন না? জি পারবো। গুড, ভেরি গুড। আপনি ছাড়া অন্য কেউ হলে বলতো একদিনে সম্ভব না। মোনা কিছু বলল না।
সিদ্দিক সাহেব হাসতে হাসতে বললেন, মেয়েদের মধ্যে এই ব্যাপারটা আছে, এরা সহজে চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। আমি স্যার 5টার মধ্যেই শেষ করে দেব। গুড, 5টার সময় আমি অফিস থেকে বেরোবো, তখন ফাইলগুলি নিয়ে যাব। যেদিন খুব মন দিয়ে কাজ করার দরকার হয় সেদিনই যত ঝামেলা দেখা দেয়। যেমন আজ অ্যাকাউন্টের নতুন মেয়েটি এসে গলা নিচু করে তার একগাদা সমস্যার কথা বলতে লাগলো। সেই সমস্যাও ভয়াবহ সমস্যা। তার স্বামীর ছোট ভাই তাকে একটি প্রেমপত্র লিখে বসে আছে। এই ব্যাপারটি সে তার স্বামীকে জানাবে না এই হচ্ছে সমস্যা। মেয়েটির সঙ্গে মুনার তেমন কোনো আলাপ নেই। আজ হঠাৎ করে এইরকম একটি জটিল সমস্যার কথা তাকে কেন বলতে এলো? মুনা একবার ভাবলো বলবে, পরে তোমার কথা শুনবো ভাই, আজ একটু ব্যস্ত আছি, কিন্তু এটা বলা সম্ভব হলো না। মেয়েটি যাবার পরপরই এলেন পালবাবু। তিনি কোনো এক তান্ত্রিক সন্ন্যাসীর খোঁজ পেয়েছেন, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ সবাই বলতে পারে। পালবাবুর ইচ্ছা মুনাকে নিয়ে একবার তার কাছে যাওয়া। বহু কষ্টে মুনা পালবাবুকে বিদায় করল। তখনই সে উপস্থিত হলেন শওকত সাহেব। মুনা বিরক্ত হয়ে বলল, ব্যাপার কি মামা? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা বাসায় গিয়ে শুনবো, এখন কাজ আছে, তুমি যাও। না, এখনই বলতে হবে। বলো তাহলে। 1 মিনিটের মধ্যে বলে শেষ করতে হবে। এখানে বলা যাবে না, বাইরে আয়। বাইরে কোথায় যাব? চল তোদের ক্যান্টিনে যাই, জায়গাটা নিরিবিলি। ক্যান্টিনে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। আমি টেবিল ছেড়ে উঠবো না। শওকত সাহেব বেশ কিছু সময় চুপ করে রইলেন। মুনা তাকিয়ে রইল। বড় ঝামেলায় পড়া গেল। মামা বলো। বলছি বলেও তিনি মুখ বন্ধ করে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মুনা বলো, শুনছি। বকুলের বিয়েটা বন্ধ করে দেয়া দরকার। ওদের খবর পাঠিয়ে দে, বিয়ে হবে না। কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। ভোর রাতে স্বপ্নটা দেখলাম। তুমি স্বপ্ন দেখছো এই জন্য বিয়ে হবে না? স্বপ্নটা শুনলে তুই বুঝবি। কিছু শুনতে হবে না, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। আমার কথাটা পুরোপুরি শোন। স্বপ্ন দেখলাম তোর মামি এসে আমাকে বলছে জহির ছেলেটা ভালো না, ও আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর দেখলাম বকুল শুয়ে আছে আর জহির একটা বটি হাতে নিয়ে ঘরে ঢুকছে। এই সময় ঘুমটা ভেঙে গেল। মুনা বলল, চা খাবে মামা? শওকত সাহেব কিছু বললেন না। চা এনে দিচ্ছি, খাও, তারপর বাড়িতে চলে যাও। আর কিছু বলবি না? না। খবরের কাগজে আজকাল প্রায় খবর উঠছে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন। এইসব খবর পড়ে পড়ে স্বপ্ন দেখেছ। শওকত সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মুনা শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, যে রাতে তুমি স্বপ্ন দেখেছ তার আগের দিনের ব্যাপারে এইরকম কোনো খবর আছে। কথা সত্যি, এই জাতীয় একটি খবর সত্যি সত্যি আছে। শওকত সাহেব উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছ মামা? চা খাবে না? না। বিকেল 5টায় সিদ্দিক সাহেব এসে দাঁড়ালেন টেবিলের সামনে। নিচু গলায় বললেন, কাজটা শেষ করতে পারেননি তাই না? মোনা বিব্রত স্বরে বলল, জি না স্যার। বকুলের বিয়ে হয়ে গেল। শওকত সাহেব বিয়ের অনুষ্ঠানে খুব মনমরা হয়ে রইলেন। বকুলকে নিয়ে যাবার সময়ও তেমন কোনো উচ্ছ্বাস দেখালেন না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন না। কেমন যেন শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন। বকুল খুব কাঁদল। সে সারাদিনই কাঁদছিল। কোণে বিদায়ের সময় হতেই তার হিচকে উঠতে লাগলো। মুনা তাকে একপাশে নিয়ে গিয়ে বলল, এরকম করছিস কেন? মরা কান্না কাঁদছিস? বিশ্রী লাগছে শুনতে, কান্না থামা। বকুল ধরা গলায় বলল, বাবার কি হয়েছে? বাবা এরকম করছে কেন? কী রকম করছে? দেখো না কেমন করে তাকাচ্ছে। কোনো রকম করে তাকাচ্ছে না, মামা ভালোই আছে। তুই কোনো রকম হইচই না করে তোর বরের বাড়ি যা। বকুলের কান্না থামল না। জহিরকে দেখা গেল ফিসফিস করে কয়েকজনকে কী সব বলছে। নিশ্চয়ই কোনো হাসির কথা, কারণ সেই ফিসফিসানি শুনে সবাই হাসছে। মুনার মন খারাপ হয়ে গেল। যার স্ত্রীর এমন বেকুল হয়ে কাঁদছে, সে হাসির কথা বলবে কেন? কেন সেই কিশোরী মেয়েটির দুঃখ বুঝবে না? মুনা জহিরকে ডেকে ভিতরে নিয়ে গেল। আলাদা করে কিছু বলার উপায় নেই। বাড়িতে মানুষ গিজগিজ করছে। বর ভেতরে এসেছে, কাজেই অল্প বয়সী মেয়েগুলো চেষ্টা করছে বরের গা ঘেঁষে দাঁড়াতে। মুনা অনেক কষ্টে ওদের সরালো। জহির বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাবি, তাড়াতাড়ি ছেড়ে দিন। মুনা তার ভাবি নয়, কিন্তু সে ভাবি ডাকছে। বিচার বুদ্ধি কমে গেছে। সেও নিশ্চয়ই একটা ঘোরের মধ্যে আছে। ভাবি ডাকছো কেন জহির? আমি তোমার আপা। সরি আপা। আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ বলবো। বকুল খুব বাচ্চা মেয়ে, এটি খেয়াল রাখবে। বিয়ে হয়ে গেছে বলেই কিন্তু সে বড় হয়ে যায়নি।
বকুলের স্বভাব চরিত্র অনেকদিন পর্যন্ত কিশোরীদের মতো থাকবে। এইসব আপনি আমাকে কেন বলছেন? যাতে তুমি বুঝতে পারো সেই জন্যই বলছি। বুঝতে পারবো না কেন? আমার যথেষ্ট বুদ্ধি বিবেচনা আছে বলেই আমার ধারণা। জহিরের চোয়াল শক্ত হয়ে গেল, গলার স্বর কঠিন। মুনা ভেবে পেল না তার কথায় এই ছেলেটি রাগ করছে কেন। এই ছেলেটিকে সে এখন রাগাতে চায় না। আপা, আমাদের তো এখন যেতে হয়, 9টা বেজে গেছে। চলো দেখি যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। যাবার ব্যবস্থা খুব সহজেই হলো। বকুলকে আরও খানিকক্ষণ এই বাড়িতে ধরে রাখার কেউ নেই। রাত হয়ে যাচ্ছে, উৎসব শেষ হলেই যেন সবাই বাঁচে, নিজের নিজের বাড়িতে ঘুমোতে যেতে পারে। রাত 10:30টার মধ্যে বাড়ি খালি হয়ে গেল, একেবারেই ফাঁকা। বকুলের মামির বোধ হয় থাকার ইচ্ছা ছিল। মুনা কোনো রকম আগ্রহ দেখালো না, মুখ ফুটে বলে ফেলল, বাড়িতে বিছানা নেই মামি, আপনার কষ্ট হবে। মুনার ইচ্ছা নয় কেউ থাকুক, একা হয়ে যেতে মন চাইছে। ডেকোরেটরের ঘর থেকে 2জন ছোকরা এসেছে, অল্প বয়সের কিন্তু ভারী ছটফটে। রাত 11টায় সব এঁটে থালা বাসন ধুয়ে ফেলল, ঠেলাগাড়ি এনে চেয়ার টেবিল সরিয়ে ফেলল। বাসি খাবারের গন্ধ ছাড়া বিয়েবাড়ির আর কোনো চিহ্ন রইল না। বাকে ঠেলাগাড়িতে মালপত্র ওঠানোর তদারক করছিল। তারও কাজ ফুরিয়েছে, সে অনায়াসে চলে যেতে পারে, কিন্তু সে গেল না। তার এই বাড়িতে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে। বিয়ের সমস্ত ঝামেলা সে একা কী করে সামাল দিয়েছে সেই বিষয়ে মুনার কাছ থেকে কিছু শোনার ইচ্ছে করছে। মুনা কিছুই বলেনি, এখন হয়তো বলবে। বাকের নিতান্ত আপনজনের ভঙ্গিতে রান্নাঘরে উকি দিল। মুনা উনুনে চায়ের পানি বসিয়েছে, বিচবিচ শব্দ হচ্ছে। সে বসে আছে মাথা নিচু করে। কাঁদছে নাকি? অস্বাভাবিক নয়, বোন চলে গিয়েছে, কাঁদাই উচিত। মুনা অবশ্যই কাঁদছিল না। বাকেরকে দেখে বলল, কিছু বলবেন? না, কিছু বলবো না। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালোই তো, খারাপ কেউ বলেনি। বাচ্চু বাবুর্চিকে ধরে এনেছি, খারাপ বলবে মানে? মারাত্মক বাবুর্চি, তাই নাকি? 1 নাম্বার যাকে বলে, হাই ডিমান্ড। 1 মাস আগে থেকে বলে না রাখলে পাওয়া যায় না। আমাকে না করে দিয়েছিল, শেষে পা চেপে ধরলাম। মুনা হেসে ফেলল। বাকের অপ্রসন্ন মুখে বলল, হাসছো কেন? বাবুর্চির পা ধরতে হলো তাই হাসছি। চা খাবেন? চা হচ্ছে, দাও 1 কাপ, চা খাই। বাকের মুনার সামনে উবু হয়ে বসে পড়ল, তার মুখ হাসি হাসি। আপনার খুব কষ্ট হলো বাকের ভাই? আরে না, কষ্ট কিসের? বকুল হচ্ছে আমার বোনের মতো, তার বিয়েতে কষ্ট না করলে কার বিয়েতে করব? এই পাড়ার সব মেয়ের বিয়েতেই তো আপনি কষ্ট করেন, খাটাখাটনি করেন, করেন না? তা করি, আমার বিয়েতেও কি করবেন? বাকের জবাব দিল না, আর চোখে তাকালো মুনার দিকে। মুনা কাপে চা ঢালছে, আগুনের আছে তার মুখ লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। কি জবাব দিচ্ছেন না যে? করবেন আমার বিয়েতে খাটাখাটনি? কেন করব না, নিশ্চয়ই করব। এত মরা গলায় বলছেন কেন? শক্ত করে বলুন। বাকের চায়ের কাপে চুমুক দিল। এই কি যে অদ্ভুত কথাবার্তা। বাকের ভাই বলো। একটা কথা বোধ হয় আমি আপনাকে কোনোদিন বলিনি। কথাটা হচ্ছে, আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনি আবার এটাকে প্রেম বলে ধরে নেবেন না। প্রেম অন্য জিনিস। বাকের একবার ভাবলো জিজ্ঞেস করে, প্রেম কি জিনিস? সে জিজ্ঞেস করলো না, গম্ভীর মুখে চায়ে চুমুক দিতে লাগলো। গুছিয়ে কিছু একটা বলতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কথা মনে আসছে না। সে নিজের অজান্তেই বলে বসলো, রোস্টটা বেশ নরম হয়েছিল, তাই না? মুনা অবাক হয়ে বলল, হঠাৎ রোস্টের কথা বলছেন কেন? না মানে, অনেক খাবার বেঁচে গেছে, আপনি খাবেন? দাও খাই। বাকেরের বিন্দুমাত্র খিদা ছিল না। বিয়েবাড়ির খাবার দ্বিতীয়বার খাওয়া যায় না, কিন্তু মুনা খাবার বেড়ে দেবে, বসে থাকবে সামনে, এর জন্যই দ্বিতীয়বার খাওয়া যায়। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার গরম করছি। এখানে বসেই খাবো? না এখানে কেন, খাবার টেবিলে যান। বাকের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, 11 নম্বর বাড়িতে ওই মেয়ে 3টি আসলে কি জিনিস জানো? না জানি না, জানার ইচ্ছাও নেই। ওরা হচ্ছে বাজারের মেয়ে। বাজারের মেয়ে মানে? খারাপ মেয়ে। কী সব আজেবাজে কথা যে আপনি বলেন বাকের ভাই, অসহ্য। যান হাত মুখ ধুয়ে খেতে বসুন, আপনাকে খাইয়ে আমি শুয়ে থাকবো, প্রচণ্ড মাথা ধরেছে। প্যারাসিটামল খাও। প্যারাসিটামল আমি এখন পাবো কোথায়? এনে দিচ্ছি, নো প্রবলেম। ময়না মিয়া রাত 11টার আগে দোকান বন্ধ করে না। মুনাকে কিছু বলবার সুযোগ না দিয়েই সে রাস্তায় নেমে পড়ল। আজ সন্ধ্যায় রাতের পাখিরা অভিনয় করছে। বাকের তার কিছুই জানে না, কেউ তাকে বলেনি। এর মানে কি? তাকে কেউ কিছু বলবে না কেন? সারা বিকাল ব্যাপারটা নিয়ে সে চিন্তা করলো।
পরিষ্কার কোনো কারণ সে ভেবে পেল না। একটা হতে পারে তাকে খবর দেওয়ার কোনো মানে নেই। থিয়েটার মানেই অসম্ভব ঝামেলা। ঝামেলাতে মাথা এলোমেলো হয়ে থাকে, সব কিছু মনে পড়ে না। কিন্তু এই সহজ চুক্তিটি বাকেরের মনে ধরছে না, কারণ জসিমের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। জসিম তাকে এড়িয়ে গেছে, স্পষ্ট মনে আছে। একবার সে জিজ্ঞাসা করলো, বই কবে নামাচ্ছ? জসিম তার উত্তর দেয়নি, ফ্যাকাশে ভঙ্গিতে হেসেছে। ফট করে তো আর ঠিক করা হয়নি, আজ সন্ধ্যায় অভিনয় হবে। নিশ্চয়ই অনেক আগে থেকেই ঠিকঠাক করা। জলিল মিয়ার চায়ের স্টলে সে উপস্থিত হলো সন্ধ্যার আগে। তোলা উনুনে পেঁয়াজও ভাজা হচ্ছে। জলিল মিয়া এই ব্যাপারটি নতুন শুরু করেছে। সন্ধ্যা হতেই পেঁয়াজও ডালপুরি ভাজা ভালো বিক্রি হচ্ছে। ভাজাভুজির জন্য নতুন লোক রাখা হয়েছে। জলিল মিয়া ভালোই দেখাচ্ছে। বাকের বারান্দার চেয়ার টেনে বসলো। জলিল মিয়া উঁচু গলায় বলল, বাকের ভাইরে পেঁয়াজু দে, চা দে। বাকের ইশারায় নিষেধ করলো। জলিল মিয়া বলল, বই শুরু হতে দেরি আছে বাকের ভাই, 8টা বাজবো, মিনিস্টার আসতেছে। কে আসছে? মিনিস্টার? মিনিস্টার মানে কি মিনিস্টার? মিনিস্টারের কি আর দেশে অভাব আছে ভাইজান? কথা খুবই ঠিক, দেশে প্রচুর মিনিস্টার আছে, কিন্তু এরা নিশ্চয়ই পাড়ার নাটকে উপস্থিত হয় না। এদের অন্য কাজ আছে। মিনিস্টারের কথা আপনি কিছু জানেন না বাকের ভাই? না। হুলস্থুল হয়ে যাচ্ছে। সিদ্দিক সাহেব ব্যবস্থা করলেন, কার্ডটার ছাপিয়েছে। তাই নাকি? আপনি কিছু জানেন না? বাকের গম্ভীর মুখে বসে রইল। তাকে কিছু না বলার রহস্যটা বোঝা যাচ্ছে। সিদ্দিক সাহেবের চাল, মিনিস্টার ফিনিস্টার আনছেন, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই। বাকের ভাই বলো, চা খান এক কাপ, স্পেশাল পাত্তি আছে, কাস্টমারদের দেই না, দিতে বলি। বলো। জলিল চায়ের কথা বলল। তার বেশ মজা লাগছে। সে বুঝতে পারছে সিদ্দিক সাহেবের সঙ্গে বাকেরের একটা ঝামেলা শুরু হয়েছে। বাকের একা পড়ে গেছে। এই সময়ে একা একা মানেই ডুবে যাওয়া। সামনের দিনগুলিতে বাকেরকে আর ডেকে ডেকে চা পেঁয়াজও খাওয়াতে হবে না, স্পেশাল পাত্তির চা বানাতে হবে না। কিন্তু তাতে তার কোনো লাভ নেই। নতুন দল আসবে, স্পেশাল পাত্তি তাদের জন্য রাখতে হবে। বাকের ভাই মিনিস্টার সাহেব নাকি যুব সমিতিকে অনেক টাকা পয়সা দিচ্ছেন, কি বলেন, খরচপাতি করছে। ভালো। জিয়া সাহেবের সময় এত খরচপাতি করে নাই, 20 ইঞ্চি খালি খালি কাটা হয়েছে। কি বলেন বাকের ভাই? বাকের জবাব দিল না। জলিল মিয়া হৃষ্টচিত্তে বলতে লাগলো, মিলিটারি ছাড়া এই দেশ ঠিক রাখা যাবে না। এই সাচ্চাপ মিলিটারি মানুষ 2 মেয়ে পলিটিশিয়ানদের কেমন চরকিবাজি দেখিয়ে দিল। ঠিক বললাম না বলেন বাকের ভাই? ঠিক বলেছ। মেয়ে মানুষের কাজ হইল বাচ্চা দেওয়া। এই কাজ ছাড়া অন্য কোনো কাজ মেয়ে মানুষে দিয়ে হয় না। ঠিক বললাম না বাকের ভাই? বাকের উত্তর না দিয়ে উঠে এলো। জলিল মিয়ার দোকানে এখন কাস্টমার নেই। সে অনবরত বকর বকর করতে থাকবে। পলিটিক্স তার প্রিয় বিষয়। প্রেসিডেন্ট জিয়ার সময় সে ছিল জিয়া ভক্ত, এখন এরশাদ প্রেমিক। এরশাদ সাহেবের একটা বাঁধানো ছবি দোকানে ঝুলিয়েছিল। লোকজন হইচই করাতে ছবি ছড়িয়ে ফেলেছে। এই দেশের মানুষগুলি অদ্ভুত। যে ক্ষমতায় থাকেন তাকে কেউ সহ্য করতে পারেন না। সবাই তার বিরুদ্ধে চলে যায়। কেন যায়? বাকের অন্যমনস্ক ভঙ্গিতে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কয়েকবার হাঁটল। রাস্তার মোড়ে টর্চ হাতে 2জন ট্রাফিক পুলিশ। এইরকম জায়গায় ট্রাফিক পুলিশ? নিখ্যাত মিনিস্টার সাহেব আসছেন সেই উপলক্ষে। একবার গিয়ে দেখে আসবে নাকি কেমন জমেছে সব কিছু। বাকের মনস্থির করতে পারল না। মোনাদের বাসায় গেলে কেমন হয়? না, তাদেরও পাওয়া যাবে না। সেজেগুজে দল ভেদে হয়তো গিয়েছে থিয়েটার দেখতে। বাকের রওনা হলো কম্পাউন্ডারলা বাড়ির দিকে। এই বাড়ির কেউ থিয়েটারে যাবে না, এরা ঘরেই থাকবে। সে যদি গিয়ে বলে, চলুন থিয়েটার দেখে আসি, তাহলে কেমন হয়? চশমা পরা বুড়ি উত্তরে কি বলবে? মেয়ে 3টিই বা কি বলবে? এদের সঙ্গে এখনো কথা হয়নি, নাম পর্যন্ত জানা নেই। এদের নিশ্চয়ই খুব বাহারি নাম, ফুলেশ্বরী, রত্নেশ্বরী এরকম। এর নিশ্চয়ই কণা, বিনু এরকম নাম রাখবে না। রাখলেও বদলে ফেলবে। গেট তালাবদ্ধ। গেটের ভেতর একটি কালো রঙের গাড়ি। জাবেদ আলীকে দেখা গেল গাড়ির ড্রাইভারের সঙ্গে হেসে হেসে কি বলছে। জুবেদ আলীর হাতে সিগারেট, অথচ কয়েকদিন আগেই সে বলেছে সিগারেট খায় না। বাকের গেটের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় ডাকলো, এই যে জুবেদ আলী সাহেব, একটু শুনে যান। জুবেদ আলী গম্ভীর মুখে এগিয়ে এলো। কেমন আছেন ভাই? ভালো। কি চান? কিছু চাই না, গল্পগুজব করতে আসলাম। জুবেদ আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বাকের হাসি মুখে বলল, থিয়েটারে যান নাই? রাতের পাখিরা হচ্ছে? জি না, থিয়েটার দেখি না। মেয়েরাও যায় নাই? না। যায় নাই কেন? কাস্টমার এসেছে নাকি? কি বললেন?
বললাম কাস্টমার এসেছে নাকি? মেয়ে তিনটা তো ব্যবসা করে, তাই না? জুবেদ আলী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বাকের গম্ভীর গলায় বলল, ভদ্রপাড়ায় বেশ্যা বাড়ি খুলে ফেললেন? জুবেদ আলী থমথমে গলায় বলল, পাগলের মতো কি বলছেন? বাকের ঠান্ডা গলায় বলল, ঠিকই বলছি, একটা কথাও ভুল বলে নাই। গেট খোলেন, বুড়ির সঙ্গে কথা বলবো। আপনি সকালবেলায় আসেন, যা বলার সকালে বলবেন। বাকের সিগারেট ধরিয়ে উদাস স্বরে বলল, বেশ্যার দালালি কতদিন ধরে করছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। আপনি ছাড়া আর কে আছে? নেন সিগারেট নেন। আমি সিগারেট খাই না। একটু আগেই তো দেখলাম সিগারেট টানছেন। জুবেদ আলী নিচু গলায় বলল, বাকের ভাই, আপনি সকালে আসেন, এখন হইচই করবেন না। হইচই? হইচই কোথায় করলাম? ভাই, আপনি এখন যান। সাদা শাড়ি পরা ফর্সা মহিলা বারান্দায় এসে দাঁড়িয়েছে। সে ঋণ ঋণে গলায় বলল, কে কথা বলে রে? জুবেদ আলী বলল, কেউ না আম্মা। জুবেদ আলী এই মহিলাটিকে আম্মা ডাকে নাকি, এটা জানা ছিল না। বাকের সিগারেট টানতে টানতে রাস্তার দিকে রওনা হলো। এখন তার বেশ একটা ফুর্তির ভাব হচ্ছে। কালো গাড়িতে করে যে ভদ্রলোক 3 কন্যার কাছে এসেছেন, তার শার্টের কলার চেপে ধরলে কেমন হয়? বাকের নিজের মনে খানিকক্ষণ হাসল। দলবল জুটিয়ে বারে ঘেরাও করলে হয়, কিন্তু সবাই গেছে রাতের পাখিরা দেখতে। সেখান থেকে হাতে দিয়ে টেনেও কাউকে আনা যাবে না। বাকের মোনাদের ঘরের দিকে রওনা হলো। কাউকে ঘটনাটা বলতে না পারলে রাতে ঘুম হবে না। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। বাকের হাসি মুখে বলল, খবর কি মোনা? মোনা বিরস মুখে বলল, কোনো কাজে এসেছেন? না, কোনো কাজ নেই, যাচ্ছিলাম এই দিক দিয়ে, ভাবলাম আমার শরীরটা ভালো না, এখন চলে যান। বাসায় কেউ নেই? না, মামা কোথায় যেন গেছে। বাবু গেছে বকুলের শ্বশুর বাড়ি। ও আচ্ছা, একা একা ভয় লাগে না? আমার তো ভয়টয় নেই। একটা মজার খবর আছে মোনা, রহস্য ভেদ হয়েছে। ভূতের কাছে মামদুবাজি। ফটাস করে হাড়ি ভেঙে ফেলেছে। ওপেন মার্কেটে পট ব্রেকিং হয়ে গেছে। কি বকবক করছেন? শুনলে লাফ দিয়ে উঠবে। লাফ দিয়ে ওঠার কোনো ইচ্ছে আমার নেই। এখন জানতো, বেশিক্ষণ না, 1 মিনিট বসবো। বাকের ঘরে ঢুকে পড়ল। সহজ গলায় বলল, চা করো 1 কাপ। চা খেয়ে চুত হয়ে বসে গল্পটা করি। আপনি বড্ড বিরক্ত করেন বাকের ভাই। বিরক্ত করব না, 1 মিনিটের মামলা। তুমি নাটক দেখতে চাওনি? যাইনি, সে তো দেখতেই পাচ্ছেন। শুধু শুধু কথা বলা আপনার বদ অভ্যাস। তা ঠিক, নাটকে মিনিস্টার সাহেব আসছেন, জানো নাকি? না, জানি না, আসুক যার ইচ্ছা। সিদ্দিক সাহেবের চাল, বেটা ইলেকশন করবে, ফিল্ড করছে, বুঝলে না? লোকজনদের খেলাচ্ছে। খেলাক, আপনি চুপ করে বসুন। চা এনে দিচ্ছি, খেয়ে বিদেয় হন। নাটক যদি দেখতে চাও নিয়ে যেতে পারি, ঘরে তালা দিয়ে চলে যাব, নো প্রবলেম। কিচ্ছু দেখতে চাই না। মোনা ভেতরে চলে গেল। বাকের সিগারেট বের করলো। পকেটে দেয়াশলাই আছে, তবু সে রান্নাঘরে ওকে দিল, ম্যাচ আছে, সিগারেট ধরাতে পারছি না। মোনা নির্বিকার ভঙ্গিতে দেশলাই এগিয়ে দিল। কাছের একটা মেয়ে ছিল না, সেও নেই? না, দেশের বাড়িতে গেছে। আপনি এখানে বসছেন কেন? বসার ঘরে গিয়ে বসুন। তুমি একা একা আছো। বাকের ভাই, বসার ঘরে গিয়ে বসুন তো। বাকের উঠে গেল। মিনিস্টার সাহেব চলে এসেছেন। অনেক মাইক টাইক লাগানো হয়েছে। এখান থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। সব মিনিস্টাররা এক ধরনের ভাষায় বক্তৃতা দেন, গলা ওঠানামা করে এক ভঙ্গিতে। এক এক সরকারের মন্ত্রীদের এক এক ধরনের বক্তৃতা। শেখ মুজিবের মন্ত্রীরা আঙুল দেখিয়ে বক্তৃতা করতেন, রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণের নকল করতেন। এরশাদ সাহেবের মন্ত্রীরা সবাই খুব আল্লাহ ভক্ত, সবাই কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দেন। তাদের বক্তৃতায় ইহকালের চেয়ে পরকালের কথা বেশি থাকে। বক্তৃতা শুনলে মনে হয় ওয়াজ করছেন। বাকে শুনল মিনিস্টার সাহেব বলছেন, যুবকদের সমাজের প্রতি দায়িত্ব আছে। যুবকদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর নির্দেশিত পথে, কারণ সেই পথে ইহকাল ও পরকালের মঙ্গল নিহিত। মোনা চা এনে সামনে রেখে ক্লান্ত গলায় বলল, বাকের ভাই, আমার শরীর ভালো না, চা খেয়ে আপনি চলে যান। হয়েছে কি জানি কি, বমি বমি লাগছে। নো প্রবলেম, 2টি অ্যাভোমিন ট্যাবলেট নিয়ে আসছি, আপনাকে কিছু আনতে হবে না, প্লিজ। বাকের চায়ে চুমুক দিল। মোনা তার সামনেই বসে আছে, চোখ ঈষৎ রক্তাক্ত। সন্ধ্যাবেলাতেই ঘন ঘন হাই তুলছে। কেমন কঠিন একটা ভঙ্গি তার চারদিকে। মেয়েরা এমন কঠিন হলে ভালো লাগে না। রাত 11:30টার দিকে শেষবারের মতো চা খাবার জন্য বাকের বের হলো। ভাইয়ের বাসায় থাকার সময় তাকে এই কষ্টটা করতে হতো না। শোবার আগে 1 কাপ চা পাওয়া যেত। এখন বাইরে থেকে খেয়ে আসতে হয়, অস্বস্তিকর ব্যাপার।
বিছানায় বসে চা খাওয়া আর দোকানের চেয়ারে বসে চা খাওয়ার একটা বড় রকমের পার্থক্য আছে। জলিল মিয়া তার স্টল বন্ধ করে দিয়েছে। সাধারণত 12টার দিকে বন্ধ হয়, আজ সকাল সকাল বন্ধ হলো। বাকের এগিয়ে গেল মেন রোডের দিকে। সেখানে হোটেল আকবরিয়া সারা রাত খোলা থাকে। বাকের ভাই, বাকের ভাই। বাকের থমকে দাঁড়ালো। জসিম লম্বা পা ফেলে এগিয়ে আসছে। তার মধ্যে ব্যস্ত একটা ভঙ্গি, মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে। কি খবর জসিম? জি, খবর ভালো। তোমাদের নাটক হলো কেমন? জসিম খানিকটা চুপসে গেল, নিচু গলায় বলল, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। মিনিস্টার এসেছিল নাকি? গুড, ভেরি গুড। আমি আপনাকে খুঁজছিলাম বাকের ভাই। 2বার আপনার ঘরে গিয়ে খুঁজে এসেছি। কি জন্যে? জসিম ইতস্তত করতে লাগলো, যেন কোনো একটি অপ্রিয় প্রসঙ্গ তুলতে চায়, কিন্তু সাহসে কুলোচ্ছে না। সে অকারণে কাশতে লাগলো। বলে ফেলো কি ব্যাপার। আপনি জুবেদ আলীকে কি বলেছেন? বাকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে দাঁড়িয়ে পড়ল। আজ সন্ধ্যার কথা বলছো? তা দিয়ে তোমার কি? জুবেদ আলীর সঙ্গে তোমার কি? জুবেদ আলী বেশ্যার দালাল, তুমি করো দোকানদারি। তাকে কি বললাম না বললাম তাতে তোমার গায়ে লাগছে কেন বুঝলাম না। না, আমার কিছু না। সিদ্দিক সাহেবের কাছে ওরা গিয়েছিল। সিদ্দিক সাহেব আমাকে খবর দিয়ে আনলেন, আমাকে আর মাখনা বাইকে। বললেন। জসিম থেমে গেল। বাকের গম্ভীর স্বরে বলল, কি বললেন? বললেন আপনাকে সাবধান করে দিতে, ঝামেলা করলে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? জসিম চুপ করে রইল। বাকের কড়া গলায় বলল, তোমরা সিদ্দিকের সঙ্গে গিয়ে জুটেছ। তা না, উনি পাড়ার একটা মাথা। কবে থেকে পাড়ার মাথা হলো? কি কথা বলছো না যে? কি বলবে তোমার পাড়ার মাথাকে? আমি তার মুখে পেচ্ছাপ করে দেই। জসিম রুমাল দিয়ে তার ঘাড় মুছতে লাগলো। বাকের বলল, কি বলতে পারবে না? এটা কেমন করে বলি বাকের ভাই? অসুবিধা কি? আমি যেমন বললাম সেরকম বলবে। তোমাদের কাজই তো হচ্ছে একজনের কথা অন্যজনকে বলা। আপনি যাচ্ছেন কোথায়? চা খেতে যাই, হোটেল আকবরিয়া। খাবে নাকি? জি না, না খেলে চলে যাও। সিদ্দিক সাহেবকে খবরটা দাও, মুখে পেচ্ছাপের কথাটা গুছিয়ে বলবে। ওটা বাদ দিও না। জসিম শুকনো মুখে চলে গেল। হোটেল আকবরিয়ার মালিক দিলদার মিয়া খুবই যত্ন করলো। নিচে উঠে গিয়ে চা নিয়ে এলো, বসলো মুখোমুখি। দিলদার মিয়ার মুখে বসন্তের দাগ, চিবুকের কাছে একগোছা কুৎসিত দাড়ি। তবু বাকেরের দিলদার মিয়ার সঙ্গে গল্প করতে বেশ লাগলো। সে ঘরে ফিরল রাত 1টায়। রাত 2টায় পুলিশ তাকে ধরে নিয়ে গেল। অভিযোগ গুরুতর, বেআইনি অস্ত্র রাখা, জনগণের ওপর জোর জবরদস্তি। সে ধরা পড়ল গুন্ডা আইনে। তার কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, কিন্তু পরের দিনের পত্রিকায় তার ছবি ছাপা হলো। তার সঙ্গে যেসব অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার ছবিও উঠল। একটি পিস্তল, 2টি 9 ইঞ্চি ড্যাগার এবং 3টি তাজা হাত বোমা। বকুলের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ অনেক লম্বা সময় নয়, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনন্তকাল ধরে সে বউ সেজে ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুমোতে যাচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গে। মানুষটিও যেন তার সঙ্গে অনন্তকাল ধরেই ঘুমোচ্ছে। গায়ে ঘামের গন্ধ। সে কথা বলে উঁচু গলায়, রেগে উঠে অল্পতে। বিয়ের 2য় দিনেই সে বলল, পিঠটা একটু চুলকে দাও তো বকুল। কি অদ্ভুত কথা, ঘর ভর্তি মানুষ। সে বসে আছে টানা বারান্দায়, লোকজন আসা যাওয়া করছে, এর মধ্যে পিঠ চুলকে দেবে কি? কিন্তু জহির শার্ট তুলে খালি গায়ে বসে আছে। অসহিষ্ণু গলায় বলল, আহ, দেরি করছো কেন? নতুন বউকে কেউ এমন কড়া গলায় কিছু বলে? বকুলের চোখে পানি এসে যাচ্ছিল। সে বহু কষ্টে পানি সামলালো এবং হাত রাখলো জহিরের পেটে। বিরক্ত মুখে বলল, এরকম শান্তিনিকেতনে কায়দায় সুরসুরে দিচ্ছ কেন? ভালো মতো চুলকাও। কি বিশ্রী কথা বলার ভঙ্গি। বিয়ের পর মানুষটিকে বকুলের মোটেও ভালো লাগছে না। দুপুরের পর থেকেই তার শুধু মনে হতে থাকে সন্ধ্যা এসে পড়ছে। একসময় সন্ধ্যা মিলাবে এবং জহির সবার সামনেই দরজা বন্ধ করে ঝাপটাঝাপটি করতে করতে বলবে, তুমি এমন মাছের মতো পড়ে থাকো কেন? তোমার অসুবিধাটা কি? বকুল শুধু মনে মনে বলবে, আহ, আজকের রাতটা পার হোক। একসময় সেই রাত পার হয়, কিন্তু আবার নতুন একটি রাত আসতে শুরু করে। একটি বিবাহিত মেয়ের জীবন মানেই কি একের পর এক গ্লানিময় ক্লান্তির দীর্ঘ রজনী? কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিন্তু কাকে করবে? টিনা ভাবি নেই, তাকে চিঠি লেখা যায়, কিন্তু চিঠি লিখতে ইচ্ছে করছে না। ইদানিং তার বারবার মনে হয় সবাই ইচ্ছা করে তাকে জেলে ফেলে দিয়েছে। সবাই জানতো তার এই অবস্থা হবে, কিন্তু কেউ তাকে বলেনি। বিশাল এই বাড়িতে শুধু তার হাফ ধরে। প্রায় মনে হয় নিঃশ্বাস নেবার মতো
বাতাস নেই কোথাও, অথচ কি খোলামেলা বাড়ি। তাদের শোবার ঘরের দক্ষিণ দিকের জানালা খুলে দিলে বাতাসে বিছানার চাদর সব উড়িয়ে নিয়ে যায়। টানা বারান্দা এত প্রশস্ত যে নেটটা নিয়ে ব্যাডমিন্টন খেলা যায়। একতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, থাকার লোক নেই, ব্যবহার হয় না। তার শাশুড়ি প্রথম দিনেই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সারাক্ষণই কথা বললেন। এই যে দেখো মা, পাশাপাশি 2 ঘর। তোমার শ্বশুর বলতেন অতিথি ঘর, অতিথি এলে থাকবে। কত বড় ঘর দেখলে, ইচ্ছে করলে বাইজি নাচান যায়। তোমার শ্বশুর সাহেবের মাথাটা ছিল খারাপ, টাকা পয়সা যা ছিল সব ঢেলেছে এই বাড়িতে। তা না করে যদি জমি জমা করতো, তাহলে আজ তোমার পায়ের ওপর পা তুলে থাকতে পারতে। বুঝলে মা, এই বংশই হচ্ছে পাগলের। আমার ছেলেও পাগল, এখন বুঝতে পারছো না, কয়েকদিন যাক বুঝবে। এই যে দেখো, এটা দেখো, লাইব্রেরি ঘর। রাজ্যের বই আছে এখানে, পোকাই কেটে সব শেষ করেছে। একটা বই আসতে নেই। বই পড়ার অভ্যাস আছে? থাকলে আমার কাছ থেকে চাবি নিয়ে যেও। তবে মা, রাতের বেলায় একা একা এই ঘরে আসবে না। সবাই বলে কী সব নাকি দেখে, আমি নিজে কোনোদিন দেখি নাই। তোমার শ্বশুর সাহেবকে নাকি দেখে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছে। যত বানানো কথা, শুনলে রাগে গা জ্বলে যায়। জহির নিজেও বাড়ি প্রসঙ্গে অনেক কথা টথা বলল। বকুলকে খানিক ঘুরিয়ে দেখালো, ছাদে নিয়ে গেল। হৃষ্টচিত্তে বলল, বাড়ি কেমন দেখলে? ভালো। 21টা ঘর আছে, অথচ 2টা মাত্র বাথরুম, তাও একতলায়। বাবার একটা নেশাই ছিল ঘর বানানো, কী করে রুমের সংখ্যা বাড়ানো যায়, অথচ মানুষ মাত্র 3 জন। এইরকম অদ্ভুত শখ হলো কেন? কে জানে কেন? গৌরীপুরের মহারাজার বাড়ি দেখে বোধহয় এই নেশা চেপেছিল। লোকজনের বাড়ির সামনে পেছনে খোলা জায়গা টায়গা থাকে, বাগান টাগান করে। এইসব কিচ্ছু নেই, সবটা জায়গা জুড়ে বাড়ি। কিছুদিন পর এটা হবে ভূতের বাড়ি, কেউ থাকবে না। বকুল ক্ষীণস্বরে বলল, মা আমাকে লাইব্রেরি ঘরে একা একা যেতে নিষেধ করেছেন। জহির বিরক্ত মুখে বলল, যত ফালতু ব্যাপার, যেখানে যেতে ইচ্ছে হয় যাবে। ভূত প্রেত গল্পের বই ছাড়া অন্য কোথাও নেই। তুমি আবার ভূতে বিশ্বাস করো না তো? অল্প অল্প করি, এখন থেকে আর করবে না। তবে শোনো, রাতের বেলা বাথরুমে যেতে হলে আমাকে ডেকে তুলবে, একা একা যাবার দরকার নেই। আমি দোতলায় বাথরুমের ব্যবস্থা করছি, কালই রাজমিস্ত্রি আসবে। সত্যি সত্যি ভোর হতেই রাজমিস্ত্রি চলে এলো। বকুলের শাশুড়ি মুখ কালো করে ফেললেন। এত টাকা খরচ করে বাথরুম বানানোর তার কোনো ইচ্ছে নেই। দিন তো চলে যাচ্ছে, ওদের দোতলায় অসুবিধা হলে একতলায় চলে এলেই পারে। ঘর তো সব খালিই পড়ে থাকে। মা এবং পুত্রের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়ে গেল। এই জাতীয় লড়াই বকুল আগে দেখেনি। সে কি করবে বুঝতে পারল না। শাশুড়ি তার ঘরে শুয়ে কাঁদছেন। জহির চায়ের কাপ হাতে নিয়ে রাজমিস্ত্রিদের কাজের তদারক করছে হাসি মুখে। বকুল শুকনো মুখে একবার যাচ্ছে শাশুড়ির কাছে, একবার আসছে জহিরের কাছে। বাড়িতে আর লোকজন বলতে 2টি কাজের মেয়ে এবং শমশের নামের একজন গোমস্তা ধরনের মানুষ, যার একমাত্র কাজ হচ্ছে বাজার করে এনে রোদে পিঠ মেলে বসে থাকা। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন যা এসেছিল তারা একদিন পরেই বিদেয় হয়েছে। বকুলের শাশুড়ির তাদের প্রত্যেকের সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়ার কারণ হচ্ছে বিয়েতে দেয়া উপহার। তিনি বকুলের চাচি শাশুড়িকে সবার সামনেই বললেন, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, তার বউয়ের জন্য যে শাড়ি আনলেন সেই শাড়ি তো আমার কাজের মেয়েও পরে না। আমার একটা ইজ্জত নেই? ছেলের বউয়ের কাছে আমার মুখ ছোট হলো না? আপনি 2 মেয়ের বিয়ে দিয়েছেন, এদের প্রত্যেকের বিয়েতে আমি সোনা দিয়েছি, দেইনি? আমার ছেলে কি নদীর পানিতে ভেসে এসেছে? কঠিন কঠিন কথা খুব সহজ মুখে বলে যাচ্ছেন। রোগা ফর্সা ও সুন্দর মহিলাটি কাঁদতে লাগলেন। কি অস্বস্তিকর অবস্থা। 5 দিনের মাথায় বাবু এসে উপস্থিত, একা একা চলে এসেছে, হাতে নতুন কেনা সুটকেস। বকুলের বিস্ময়ের সীমা রইল না, বিস্ময় এবং আনন্দ। তার ইচ্ছা করছিল ছুটে গিয়ে বাবুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদে, কিন্তু তা সম্ভব নয়। শাশুড়ি বাবুর সঙ্গে কথা বলছেন। জহির দোতলা থেকে নেমে এসেছে। বাবুর শোবার জায়গা হলো একতলায়। বকুল অবাক হয়ে লক্ষ্য করল, বাবুর ঘর গোছগাছ করে দেবার জন্য জহির নিজে উদ্যোগী হয়েছে। বকুল এটা ঠিক আশা করেনি। তার কেন জানি মনে হচ্ছিল জহিরের এখন আর তার বা তার পরিবারের কারোর প্রতি কোনো আগ্রহ নেই। রাতের বেলা বকুলকে খানিকক্ষণ কাছে পেলেই তার হবে। সমস্ত ভালোবাসাবাসি রাতের খানিকক্ষণ সময়ের জন্য। সে ভেবে পাচ্ছে না এই ব্যাপারটি শুধু কি তার ক্ষেত্রেই সত্যি, না পৃথিবীর সব মেয়েদের বেলাতেও সত্যি। বকুলের আনন্দের সীমা রইল না যখন জহির বলল, তুমি বরং আজ তোমার ভাইয়ের সঙ্গে ঘুমাও। বকুল তাকিয়ে রইল। জহির বলল,
বেচারা একা একা ভয়টয় পেতে পারে। তাছাড়া তোমার নিজেরও ভাইয়ের সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে নিশ্চয়ই। রাত জেগে গল্প করো। আনন্দে বকুলের চোখে পানি এসে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। তার ইচ্ছা করছে এমন কিছু বলতে যাতে জহির খুব খুশি হয়, কিন্তু তেমন কোনো কথা তার মনে আসছে না। সে শুধু বলল, তোমার অসুবিধা হবে না তো? অসুবিধা? অসুবিধা হবে কেন? ঠিকই তো, তার অসুবিধা হবে কেন? বকুল কথাটা বলেছে খুব বোকার মতো। জহির বলল, এক কাজ করলে কেমন হয়? বাবুকে এখানে রেখে দেওয়া যায় না? এখানে রেখে দেব? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবে, পড়াশোনা করবে। বিরাট বাড়ি খালি পড়ে আছে। তাছাড়া ও থাকলে তোমার একজন সঙ্গী হবে। সত্যি বলছো? সত্যি বলছি মানে? না মানে তুমি চাও ও এখানে থাকুক? না চাইলে শুধু শুধু বলবো কেন? চাই বলেই তো বলছি। তাছাড়া আমি যখন এখানে থাকবো না, তুমি তখন খুবই লোনলি হয়ে পড়বে। বকুল অবাক হয়ে বলল, তুমি এখানে থাকবে না মানে? মা যে বললো তুমি এখানেই থাকবে। আমি কি মফস্বলে পড়ে থাকবো নাকি? কি যে তুমি বলো! ঢাকা ছাড়া আমি থাকতে পারি না। তুমি ঢাকা থাকলে আমিও ঢাকা থাকবো। জহির নিস্পৃহ ভঙ্গিতে বলল, পাগল হয়েছ? মা যতদিন বেঁচে আছেন ততদিন তোমার এখানেই থাকতে হবে। কেন? এই সত্ত্বেই মা তোমাকে বিয়ে করার ব্যাপারে মত দিয়েছেন। বকুল অবাক হয়ে তাকিয়ে রইল। জহির হাসতে হাসতে বলল, মা বড় কঠিন জিনিস, যত দিন যাবে ততই বুঝবে। তুমি শোবার আগে এক জগ পানি এবং একটা গ্লাস দিয়ে যাবে। জহির ঘুমোবার আয়োজন করলো। রাতে বাবুর সঙ্গে তেমন কোনো কথাবার্তা হলো না। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তাছাড়া এমনিতেও তার বোধ হয় কথা বলতে ইচ্ছে করছে না। সে ঘাড় বাঁকিয়ে বলল, এই ঘরে ঘুমাতে হবে না। বকুল বলল, ঘুমালে কি অসুবিধা? বাবু তার জবাবে মুখ অন্ধকার করে বসে রইল। বাসার খবর কি? একবার তো বললাম বাসার খবর। মুনা আপা কোনো চিঠি দেয়নি? না, দেয়নি। দিলে তো তোমার কাছেই দিতাম, লুকিয়ে রাখতাম নাকি? চিঠি দিল না কেন? আমি কি জানি কেন দেয়নি। বকুল ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমার কথা বোধ হয় সবাই ভুলে টুলে গেছে। বাবু চুপ করে রইল। তার মুখ থেকে মনে হচ্ছে সে বকুলের এই কথা সমর্থন করছে। বকুল বলল, তোর মাথা ব্যথা এখনো হয়? হয়। এখন হচ্ছে? না। হলে বলিস, তোর দুলাভাইয়ের কাছ থেকে ওষুধ এনে দেব। আমার কোনো ওষুধ টষুধ লাগবে না। বাবু চাদর দিয়ে মাথা ঢেকে ফেলল। বকুল নরম গলায় বলল, তুই আমার সঙ্গে কথা বল বাবু। এরকম করছিস কেন? তুই এসেছিস, আমার এত ভালো লাগছে। বাবু মুখের ওপর থেকে চাদর সরিয়ে ফেলল। বকুল হঠাৎ বলে ফেলল, আমি এখানে খুব কষ্টে আছি রে বাবু। আমার কিচ্ছু ভালো লাগে না, মরে যেতে ইচ্ছে করে। কেন? তাও জানি না। বিয়ে করার জন্যে তুমি তো পাগল হয়েছিলে। বকুল চুপ করে রইল। অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। একবার ইচ্ছে করলো জহিরের কাছে ফিরে যেতে। এই ইচ্ছেটা কেন হলো তাও সে ঠিক ধরতে পারল না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অর্থহীন সব চিন্তা ভাবনা আসছে মাথায়। বাইরে কাক ডাকছে। কাকের ডাকের সঙ্গে নানান রকম পাখপাখালির ডাকও কানে আসছে। ভোর হয়ে যাচ্ছে বোধহয়। ঘুমহীন রাত একটি কেটে গেল। তার কেন যেন মনে হলো এইরকম নিদ্রাহীন রজনী আরও অনেক আসবে তার জীবনে। সে খানিকক্ষণ কাঁদল। এই কান্নাও কেমন অন্যরকম। আগে কাঁদলে মন হালকা হয়ে যেত, ভালো লাগতো। এখন লাগছে না, মন ভারী হয়ে যাচ্ছে। বিয়ে কি মানুষকে এমনভাবে বদলে দেয়? টিনা ভাবি বিয়ে নিয়ে কত গল্প করেছে, এইরকমও যে হয় তা তো কখনো বলেনি। এটি সে লুকিয়ে রাখলো কেন? নাকি সবার জীবনে এরকম হয় না, বেছে বেছে বকুলদের মতো মেয়েদের বেলাতেই এরকম হয়? বকুলের ধারণা হলো সে নিশ্চয়ই খুব খারাপ মেয়ে। খারাপ মেয়েদের এইরকম শাস্তি হয়, হওয়াই উচিত। ভোরবেলা এক কাণ্ড হলো। জহির এসে বলল, এই বাবু ঘোড়ায় চড়বে? বাবু অবাক হয়ে বলল, ঘোড়া পাবেন কোথায়? কোথায় পাবো সেটা আমি দেখব, তুমি চড়বে কিনা বলো। না, চড়বো না। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ছোটবেলায় চড়তাম। একটা বেতো ঘোড়া আছে, নড়ে চড়ে না। বাবু হাসি মুখে বলল, আপনার ছোটবেলার ঘোড়া সেটা কি আর এখনো আছে? মরে ভূত হয়ে গেছে। তাও তো কথা। দাঁড়াও, খোঁজ নিয়ে দেখি। এইসব জায়গায় ঘোড়া পাওয়া যায়। শীতের সময় ঘোড়ার পিঠে করে ভাটি অঞ্চলে মাল যায়। আধমরা ঘোড়া, চড়তে খুব আরাম, লাফঝাপ নেই। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি দুপুর নাগাদ এক ঘোড়া উপস্থিত। দাড়িওয়ালা এক বুড়ো ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। বাবু ঘোড়ার পিঠে বসে আছে, মুখ ভর্তি হাসি।
বাবুর মুখে এমন হাসি বকুল আগে দেখেনি। বকুলের মনে হলো জহির বাবুকে মুগ্ধ করতে চেষ্টা করছে। মাকড়সার সূক্ষ্ম জালের মতো জাল, চোখে দেখা যায় না, কিন্তু আটকা পড়ে যেতে হয়। একবার আটকা পড়ে গেলে বেরোবার পথ থাকে না।